প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য। আর যে বিষয়ের উপর আমি এখন ক্লাস নেব সেটি হলো হিসাব বিজ্ঞান। আর যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1998 এবং 99 সালে সেশনে এসেছিল। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি শুরু করি। নিচের কোন লেনদেনটি উদ্বৃত্তপত্রের মোট যোগফলকে প্রভাবিত করবে না? তো দেখেন এখানে আমাদের 4টি অপশন দেওয়া হয়েছে। কোন লেনদেনটি, দেখেন 4টি লেনদেন, কোন লেনদেনটি উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আগে আমাদের জানতে হবে উদ্বৃত্তপত্রটা কি। উদ্বৃত্তপত্র হলো বছর শেষে একটা নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষেই আমরা সাধারণত করি, একটা নির্দিষ্ট সময় শেষেও হতে পারে, যে কোনো সময় শেষে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বর তথ্য নিয়েই আমরা কিন্তু এই উদ্বৃত্তপত্র করি। উদ্বৃত্তপত্রের দুইটা সাইড থাকে, একটা হলো সম্পদ আর একটা হলো দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদগুলো একদিকে বসে এবং দায় ও মালিকানা সত্ত্ব মিলে আরেক দিকে বসে। আর এই সম্পদের সাথে দায় ও মালিকানা সত্ত্ব এই টোটালে মিলে যায়, তখনই আমরা বুঝতে পারি যে আমাদের অঙ্ক ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমাদের প্রত্যেকটা লেনদেনেরই আমরা এখন প্রথম কাজ হবে পক্ষ বের করা এবং পক্ষ থেকে দেখতে হবে যে সম্পদ আছে কিনা, দায় আছে কিনা। এইগুলোই কিন্তু আমাদের এই উদ্বৃত্তপত্রে যায়। তো দেখেন, তাহলে আমরা যেগুলো যাবে সেইগুলোই আমার উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে, আর যেগুলো এই মানে উদ্বৃত্তপত্রে যাবে না সেগুলো তার যোগফলকে প্রভাবিত করবে না। তো দেখেন এখানে এই অপশনে কি বলা হয়েছে। এই অপশনে দেখেন পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়। তো আমরা জানি যে আমাদের আগে পক্ষ বের করার নিয়মটা কি, যে কি করা হলো, ক্রয় করা হলো। তাহলে আমরা এখানে একটি পক্ষ অবশ্যই লিখতে পারি ক্রয় হিসাব। দেখেন ক্রয়টা কিসের মাধ্যমে ক্রয় করলাম বলা নেই, কিন্তু বলা আছে একটি কি, পাওনাদারের কাছ থেকে। তার মানে বুঝে নিতে হবে যে এটা আমরা ধারে ক্রয় করলাম, তা নাহলে তো পাওনাদার উল্লেখ থাকতো না। তার মানে আমরা পণ্যটি ক্রয় করলাম কি, ধারে। তার মানে যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে কি বলা হয়, পাওনাদার বলা হয়। তাহলে আরেকটি পক্ষ এখানে কি, পাওনাদার হিসাব। তাহলে আমরা একটি পক্ষ ক্রয় আর একটি কি আমাদের পাওনাদার। এখন দেখেন এই পাওনাদারটি আমাদের কোথায় যায়, উদ্বৃত্তপত্রের দায় দিকে যায়। তাহলে নিশ্চয়ই এটার ফলে আমাদের উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে, কারণ এই পাওনাদার তো দায় দিকে যায়। তাহলে এটি গেল। এবার দেখেন, তার মানে এটি উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে উদ্বৃত্তপত্রের কোনটি প্রভাবিত করবে না যোগফলকে, সেটি আমাদের অ্যান্সার। তো এটা যেহেতু উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে, তার মানে এটি অ্যান্সার না। বিতে দেখেন বলা হয়েছে 3000 টাকা দেই বিল পরিশোধ, মানে দেই বিল মানে পদেই বিল, পদেই বিল পরিশোধ করা হলো। তাহলে কি পরিশোধ করা হলো, পদেই বিল। তাহলে পদেই একটি পক্ষ বা দেই চাই লেখেন আপনি। কিসের মাধ্যমে পরিশোধ করছি, নিশ্চয় নগদ টাকার মাধ্যমে। তাহলে নগদান আরেকটি পক্ষ। দেখেন এখানে দুটি পক্ষ পেয়ে গেছি, একটি হলো দেই আর একটি নগদান। যখনই আমরা দেই পরিশোধ করছি তখনই আমার দেইটা কি হ্রাস পাচ্ছে। তার মানে কি, পাওনাদার বিয়োগ, পাওনাদার থেকে অর্থাৎ দায় থেকে বিয়োগ হবে। আর দায়টা কোথায় যায়, আমরা জানি উদ্বৃত্তপত্রের দায় দিকে যায়। তাহলে এটির ফলেও কিন্তু আমাদের দায় দিকে যোগফলকে প্রভাবিত করবে। আর যে বিপরীত পক্ষ নগদান, এই নগদ টাকাও দেখেন কি হচ্ছে, আমার সম্পদ দিকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা সম্পদ কি বাড়াচ্ছে না কমাচ্ছে, কমাচ্ছে। তাহলে আমাদের উদ্বৃত্তপত্রের দুই পাশের যোগফলই কিন্তু সমানভাবে কমাচ্ছে। তাহলে এটির ফলেও আমাদের উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে। তার মানে এটিও আমাদের অ্যান্সার না। সিতে বলা হয়েছে দেখেন যে দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করা হলো। তার মানে কি আদায় করলাম, নগদ টাকা। তাহলে নগদান একটি পক্ষ। কার কাছ থেকে আদায় করলাম, দেনাদারের কাছ থেকে। তাহলে দেনাদার আরেকটি পক্ষ। এখন দেখেন নগদ টাকা যখন আমি আদায় করছি তখন আমার কারবারে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আর এই নগদ টাকা সম্পদ, এটা উদ্বৃত্তপত্রের সম্পদ দিকে যাবে। তার মানে উদ্বৃত্তপত্রের নগদ টাকায় যোগ হবে, মানে যোগফল বাড়াবে। আরেকটি যে পক্ষ দেখেন আমার দেনাদার হ্রাস পাচ্ছে, যেহেতু আমি দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি তার মানে দেনাদার আমার হ্রাস পাচ্ছে। আর দেনাদার সম্পদ, সম্পদ হ্রাস পেলে সম্পদ থেকে কি হয়, বিয়োগ হয়। তাহলে এটির ফলে দেখেন সম্পদ একবার যোগ হচ্ছে আর একবার দেখেন কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। নগদ হিসাবে সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর দেনাদার হিসাবে সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে এটির ফলে আমাদের সম্পদ দিকে একবার যোগ একবার বিয়োগ। তার মানে এটির ফলে আমাদের যোগফলের টোটাল যে যোগফল, সেই যোগফলের কোনো পরিবর্তন আসছে না, কারণ একই পরিমাণ টাকায় যদি একবার যোগ হয় আর একবার বিয়োগ হয় তাহলে পরিবর্তন আসে না। আর এটিই ছিল আমাদের অ্যান্সার। তাই আমরা 3 নাম্বার অ্যান্সার।
তারপরেও দেখেন আমরা ডি নাম্বারটাও বিশ্লেষণ করি। ডিতে দেখেন বলা হয়েছে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক 800 টাকা উত্তোলন। তাহলে কি করা হলো, মালিক যেটা কারবার থেকে নেয় ব্যক্তিগত প্রয়োজনের জন্য সেটার জন্য পক্ষ আসে উত্তোলন। তাহলে উত্তোলন একটি পক্ষ। কি উত্তোলন করলো বলা নেই, তার মানে নিশ্চয়ই বুঝে নিতে হবে নগদ টাকা। দেখেন এই যে এখানেও দেখেন উত্তোলন আর নগদান, তাহলে এখানেও দেখেন নগদ টাকা কি আছে, সম্পদ। তার মানে সম্পদ কি আছে, এটার ফলে আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে এটির ফলেও কিন্তু আমাদের উদ্বৃত্তপত্রের সম্পদ দিকে সম্পদ কমাচ্ছে, যার ফলে এটাও কিন্তু আমাদের উদ্বৃত্তপত্রকে প্রভাবিত করবে না। হ্যাঁ, মানে প্রভাবিত করবে, তার মানে এটিও আমাদের অ্যান্সার না। তার মানে আমাদের অ্যান্সার ছিল কি, সি। আর তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।